বার গুম করা হয়েছিল এবং ডিএইচএস এর মতো নিশ্চিত নিরাপত্তার একটা জায়গা থেকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গান পয়েন্টে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা এখন সংক্ষেপে তা বলবো অনুরোধ করছি সবাই এক বছর পার হয়ে গেল, আমরা ইঞ্জিনিয়ারিং পাশ কাটিয়ে অনেক কিছু করেছি, কিন্তু কোনো ফল আমরা পাইনি। অনেক সব ছিলাম সেনাবাহিনীর প্রতি, একটু সাহায্য করবেন, এগিয়ে আসবেন, তেমনটা আসেনি। তারপর আমি বলি মহান আল্লাহর শুকরিয়া, আমি জীবিত ফিরে এসেছি। এখানে অনেক আছেন তারা এখন ফিরে আসেনি, তাদের চেয়ে আমি অনেক ভালো আছি। আমরা চাই এই গুম সংস্কৃতিটা চিরকাল ধ্বংস হোক, এটা নিয়ে একটু জন্য আমরা কথা না বলি। আমরা এখন ন্যাক্কারজনক একটা অবস্থায় পড়ে গেছিলাম, বিদেশি রাষ্ট্র তাদের কিসের গুম হইত, প্রমাণ এখানেও আছে। আমি মনে করি আমাদের এই আয়নাগরগুলোকে সংরক্ষণ করতে হবে, এটাকে সিকিউরিটি বলে, নিরাপত্তা বলে কোন রকম পাশ কেটে যাওয়ার কোনো অবকাশ নাই। পুলিশের যেটা আছে, আমাদের সেনাবাহিনী ডিজিটাল যেটা আছে, দুটাকে সংরক্ষণ করতে হবে। অনতি বিলম্বে আমি মনে করি বিদেশি রাষ্ট্রদূত যারা আমাদের দেশে আছেন, সম্মানিত রাষ্ট্রদূত, তাদেরকে দেখা দিতে হবে, বিশেষ করে ভারতীয় রাষ্ট্রদূতকে। ওনাদের প্ররোচনায় আমাদের এই অবস্থা হয়েছে। আমরা এই স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের চাওয়া পাওয়া খুব কম। আপনারা রাজনীতিতে আপনারা ভালো হয়ে যান, আমাদের এই কষ্ট লাঘব হয়। সমস্যা সমাধান এক জায়গায়, আমাদের ভালো রাজনীতির দরকার। আমার দেশে ডক্টর কামাল হোসেন এমপি হতে পারেন না, এর কারণটা যদি দায়ী করতে পারেন তাহলে বুঝবেন আমাদের কোথায় সমস্যা, আমাদের রাজনীতির জন্য মূল সমস্যা। এদের জন্য আজকে আমরা ক্ষতিগ্রস্ত। আমি সেনাবাহিনী অফিসার, আমি 2 বার, আপনার কথা আমি জানি না, বুঝতেই পারেন কার কি অবস্থা ছিল। এখনো সেনাবাহিনী সেই থেকে ফিরে আসে নাই। তাদের ধারণা আমরা যেটা কর্ম মেনেছি, আদেশ ছিল, আদেশ পালন করছি। তারা যদি না বোঝেন তাদের দণ্ড দিয়ে তা বোঝাইতে হবে। পুলিশের অনেক কি গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী সেভাবে কিছুই করা হয় না। যত গুম মূলত র্যাবের মাধ্যমে হয়েছে, এর অধিকাংশ অংশই ছিল সেনাবাহিনীর অফিসার। কোন অংশকে মাফ করবেন, বসে আলোচনা করেন, অফিসার কাউকেই সেনাবাহিনীতে রাখা যাবে না। কিনে বিনে করতে করতে দিতে ভাই 5 জন 6 জন অফিসার বিদেশে চলে গেছে, অনেক গুমের সাথে জড়িত, তারা পালিয়ে গেছে। এর জন্য দায়ী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী বলতে পারে এটা প্রতিষ্ঠান, এটা দায়ী না। বাট আপনি যখন র্যাবে ছিলেন, আপনি তো র্যাঙ্ক লিখতেন সেনাবাহিনী, লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে আপনি এড়াতে পারবেন না। আপনার দায়িত্ব আপনার এদেরকে আইনের হাতে সম্পর্ক করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধান উনি যতই চেষ্টা করুন না কেন, আপনি তাই এড়াতে পারেন না। এই আয়না ঘর আমরা গিয়েছিলাম, ভেঙে ফেলা হয়েছে অনেকাংশে। কে ভেঙেছে, কার এত বড় সাহস? অর্থাৎ আপনারা চান না বা ধামাচাপা দিতে যাচ্ছেন বিষয়টা, এটা ধামাচাপা দেওয়ার বিষয় না। আপনারা জানতেন, আমি আজকে সেনাপ্রধানকে বলবো, আমাদের ব্রিগেডিয়ার আপনি বলেন আমার ছাত্র ছিলেন, এটা বলে মাপ দেওয়ার কোনো অবকাশ নাই। এই যে নিচে ফেরানা ঘর আমাদের ম্যাচ বি, আমাদের ম্যাচ বি যেটা, তার সাথে লাগানো আমি দেখতে পাই, তারাও দেখতে পাই, আমরাও দেখতে পাই। এখান থেকে আপনারা কেন প্রতিবাদ করেন না, কেন আইনি ব্যবস্থা নেন নাই? দোষ আপনাদের। সকল জেনারেল জানতেন আমরা কোথায় ছিলাম, ডিজি ভাই আয়নাগর বিশেষ করে। সুতরাং আপনারাও এই জন্য আপনারা অপরাধী। হয়তো কমিশন আপনাকে রেহাই দিচ্ছে, আমরা সবাই আপনাদের ঘৃণা করি। আপনারা আপনার কাজ করেন না, 1 বছর পার হয়ে গেছে, আপনারা স্বেচ্ছায় কাউকে ধরে হস্তান্তর করেন না। যে লোকটা জড়িত ছিল আমাদের চাপাচাপি করতে হচ্ছে। নানা রকম আতঙ্ক শোনা যায়, 111 আতঙ্ক। আমরা সেই আতঙ্ক হয়ে গেছি, সেই আতঙ্কের মধ্যে নাই। আজকে ছাত্ররা আমাদের শিখাইছে কিভাবে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে হয়। পরিষ্কার করে বলতে হবে, ভারতের ফেসে চলবেন না, ভারতকে ঘৃণা করেন, ভারত আমাদের একমাত্র শত্রু, আর দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের জন্য আজকে আমাদের এই অবস্থা। পুরো দেশটাকে সেই
আজীবন ক্ষমতা থাকবে, দেশ শোষণ করবে, এই জন্য যা করণীয় তাই করছে। আমরা এটা মানব না। এমন বিচার চাই যেন পৃথিবীতে আর কোনো শাসক এমনটা না হতে পারে। এমন এক পরিস্থিতি, আমার এক ভাই হাফেজ কথা বললেন, এর সাথে আমি জড়িত ছিলাম। কি হয়েছে মানে খুবই ভয়ঙ্কর, লজ্জা। মানে আমি সেনাবাহিনী অফিসার ছিলাম, আমার লজ্জা লাগে। রাজনৈতিক কারণে আপনার মানুষ মেরে ফেলবেন, এটা হয় না। তারপরে বলবো, সশস্ত্র বাহিনী আপনার আগায় আসেন, আপনার কলঙ্ক মোচন করেন, কাউকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আপনার অসহযোগিতার জন্য অনেক নিরীহ অফিসার হয়তো দোষী হবেন। তারপর বলবো, আমাদের এখানে অনেক যোগ্য ব্যক্তি আছেন, আপনার বিবেচনা করেন, জরুরি ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। কোনো আশাবঞ্জক আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত আমার গুমের সব প্রমাণ আছে, কোনো কিছু শুরু হয় নাই। তারপরে বলবো, হয়তো আমাদের গুরুত্ব অনেক কম, বাট এখন যেহেতু আইনের একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে, এই আইনের আওতায় আমরা জরুরি ভিত্তিতে কাজ করবেন। এবার অনেক ভাই আমাদের ভিতরে আসেন নাই, তার যথাযথ ক্ষতিপূরণ দিয়ে সম্মান করবেন এবং একটা পরিষ্কার করে বলে দেন যে হাফেজ সাহেবের কথা বলতে পারতেছেন না, পরিষ্কার করে বলে দেন যে মারা গেছে, এই দোষী, এই ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ রাষ্ট্র দিবে, ব্যক্তিকেও দিতে হবে, ওই প্রতিষ্ঠানকেও দিতে হবে। তারা সবাই জানতো, ওই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নাই। আমি একটু কঠিন না হয়ে উপায় নাই। আমরা খুব বিরক্ত বর্তমান পরিস্থিতির জন্য এবং হতাশায় আছি। আমাদের অভাবের ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর এই ঘুম যাতে না হয়, এর প্রধান বিষয় হলো আমাদের রাজনীতিবিদরা একটু ভালো হয়ে যান। আমরা এই রাজনীতি চাই না, আমরা ভালো রাজনীতি চাই, যাতে আগামীতে এই জিনিসটি না হয়। অনেক অনিয়ম হয়, সবকিছুই রাজনীতির জন্য। কোথাও কোনো সন্ত্রাসী দেখবেন না যেখানে যে রাজনীতি জড়িত নাই। আমরা ভালো রাজনীতি চাই, ভালো দেশ চাই। আমরা সাধারণ জনগণের চাওয়া খুবই লিমিটেড। রাষ্ট্র আমাকে কিছুই দেয় না, ন্যায় বিচার দিয়ে সেটা রাষ্ট্র দিতে পারে না। এখন মতো বিচার বিভাগ স্বাধীন হয় নাই, পুলিশের সংস্কার হয় নাই, সেনাবাহিনীর সংস্কার হয় নাই। তাও বাহানা এইভাবে চলতে পারে না। আমরা এই মনে করছিলাম এই সরকার কঠোর হবে, আমরা তেমনটা পাই নাই। আজকে একটা জিনিস বলা দরকার, বলা উচিত, প্রত্যেকটা গভর্নর যেমন ছাড়া হয়েছে, মামলা দিয়ে ছাড়া হয়েছে, কেন এই মামলা এখন চলবে? আমি আইনের শাসন ওখানে আছে, আপনারা এটা বলতে পারেন এই জঙ্গি মামলা দিলেই ছাড়া যাবে না, আইনের মাধ্যমে ছাড়তে হবে। কেন? আমি আসিফুল ভাইকে বললাম ওয়েস্টের চাপ আছে, ওয়েস্টকে আমি বললাম তাহলে একটা কমিটি করেন, ওখানে ওয়েস্টের লোক রাখেন। দেখেন আমাদের এই জঙ্গি নাটক করতেছেন, জঙ্গি নাটক যেগুলো হয়েছে এবং যে জঙ্গি মামলা যেগুলো দেওয়া হয়েছে, এগুলো আসলে কতখানি জঙ্গি, কতখানি যুক্তি আছে, এরকম টানা বাহানা করে কাজ করার জন্য তো আপনার জানা হয় না। আমাদের হতাশ, এখনো যদি আমাদের ওই মামলার জন্য যাইতে হয়, তাহলে দুঃখজনক, কিছু করার নাই। ওই একটা তো গুম হয়েছে, এখনো কে রিপোর্ট করতেছে, ওই হাজিরা দিতে হইতেছে, লোকজন জানে এটা গুম, জঙ্গি। আপনারা অপমান করতেছেন আমাদেরকে। না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আর ওয়েস্টকে ভয় পেলে তো আপনার কিছু করার নাই। ওয়েস্টকে সাথে নিয়ে কমিটি করেন, হুমা খাতে সব জানে, হাতে নেন। ওয়েস্টের নাম দিয়ে ফাইল করতেছেন, এই লোকগুলি মামলা দিচ্ছে, যাওয়া আসা করতেছে, আপনারা কোনো সহযোগিতা করতেছেন না। আমি দুঃখিত, কিছু বলার নাই। ওয়েস্টের ভয় দেখাই দেশে জঙ্গি বানানো যাবে না, আমাদের জঙ্গি না। জঙ্গি যেটা হয়েছে জেএমবি সম্পূর্ণ ভারতের জন্য, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা জঙ্গি বাঁচতে চাই না, আমার আগামী প্রজন্ম জঙ্গি থাকতে যাবে না, জঙ্গি থাকবে না। আমরা জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, কষ্ট পরিষ্কার জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমা করবেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম ঘুমের ভুক্তভোগী এবং ভুক্তভোগী পরিবারের বক্তব্য। আমরা এই দীর্ঘদিন ধরে ঘুমের ভুক্তভোগী পরিবারের সাথে এবং ভুক্তভোগীদের সাথে কাজ করেছে বেশ কিছু মানবাধিকার সংগঠন, সাংবাদিক। আমাদের মাঝে আজকে সেরকম একটা মানবাধিকার সংগঠনের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব এই মুহূর্তে মাবরুক মোহাম্মদ, উনি হচ্ছেন উপদেষ্টা আইন সালিশ। মাবরুক ভাইকে অনুরোধ করবো বক্তব্য রাখার।